বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 21 এপ্রিল, 8 বৈশাখ এবং ফার্সি 1 উর্দি বেহেশত রেডিও থানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radio tehran1982
gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বর্তমান পরিস্থিতিতে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনার গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে খাদ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশ সরকার 20 লাখ মেট্রিক টন ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান, ক্ষুধা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান পাকিস্তান তৃতীয় সীমান্ত ক্রসিং উদ্বোধন। পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত বলে প্রেসিডেন্ট রুহানির ঘোষণা। ইরানের ড্রোন শক্তির কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়েছে স্বীকারোক্তি দিলেন সেন্টকমের কমান্ডার ম্যাকেনজি। করোনা ভাইরাসের নতুন ধরন ও মিউটেশনের কারণে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন। এবং ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল উদ্বাস্তুকে জমির দলিল দেয়া হবে, নির্বাচনী প্রচারে এমন প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, নিরাপত্তা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। দুই দেশই সীমান্তে নিরাপত্তা জোরদার সহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। তিনি আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠকে একথা বলেন। রুহানি আরো বলেন, পাকিস্তান আমাদের মুসলিম প্রতিবেশী দেশ, অর্থ বাণিজ্যিক সম্পর্ক সহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বাড়াতে হবে। সীমান্ত বাজারের সংখ্যা ও পরিধিও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। প্রেসিডেন্ট রুহানি পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। রুহানির সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারকে অত্যন্ত গুরুত্ব দেয়। অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরান ও পাকিস্তান তাদের তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করেছে। এর মধ্য দিয়ে আশা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য এবং লেনদেন বাড়বে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আজ সীমান্ত ক্রসিং উদ্বোধন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী জুবাইদা জালাল এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসমাইলি পিশিন মান্দ সীমান্ত ক্রসিং এ উপস্থিত ছিলেন। গত ডিসেম্বর মাসে ইরান ও পাকিস্তান রিমদান গাবদ সীমান্ত ক্রসিং উন্মুক্ত করে। এর 4 মাসের মধ্যে আরেকটি সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা হল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি যখন ইরান সফর করতেন তখন এই সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা হল। গতকাল তিনি 3 দিনের সফরে তেহরানে পৌঁছান। ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে 5 জাতিগোষ্ঠী তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেই বেরিয়ে গেছে এবং অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সবগুলো একসঙ্গে করতে হবে। ভিয়েনা আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র ইরান প্রেস টিভিকে এসব তথ্য দিয়েছে।
সূত্রটি বলেছে, একসঙ্গে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার ছাড়া ইরান কোনোভাবেই অন্য কোনো প্রস্তাব মেনে নেবে না। সূত্রটি আরও জানিয়েছে, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা তা 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি যাচাই করা সম্ভব নয়, বরং এজন্য সময় লাগবে 3 থেকে 6 মাস। এদিকে গতকাল দিনের শুরুর দিকে ইরান বলেছে, ভিয়েনা আলোচনায় অংশ নেওয়া 5 জাতিগোষ্ঠী যদি সঠিক পথে ফিরে না আসে এবং বাড়তি দাবি ও সময়ক্ষেপণ করে, তাহলে ইরান এই আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকবে। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী বা সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি স্বীকার করেছেন, ইরানের ড্রোন শক্তির কারণে গোটা মধ্যপ্রাচ্যে তাদের বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরো বলেছেন, ইরান ছোট ও মধ্যম আকারের ড্রোনগুলোকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। বিভিন্ন অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলার কাজে ইরান এসব ড্রোন ব্যবহার করছে বলে তিনি জানান। ইরানের ড্রোন শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কমান্ডার আরো বলেন, যতদিন পর্যন্ত ইরানের ড্রোন শক্তিকে ব্যর্থ করে দেওয়ার ব্যবস্থা হাতে না আসবে, ততদিন পর্যন্ত অন্যদের উপর এক্ষেত্রে কর্তৃত্ব করা সম্ভব হবে না। মার্কিন এই কমান্ডার এর আগেও ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার বিষয়টি সুস্পষ্টভাবে স্বীকার করেছেন। তিনি ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বিস্মিত হয়েছিলেন। এছাড়া তিনি এখনো ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের বিষয়ে আতঙ্কে থাকেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও ইসলাম থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। করোনা ভাইরাসের নতুন ধরন ও মিউটেশনের কারণে বাংলাদেশে কোভিড-19 সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বলে তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণে 24 ঘণ্টায় 95 জনের মৃত্যু এবং 4280 জন নতুন রোগী শনাক্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে, ফলে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। আজ বুধবার কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন বলেছেন, করোনা রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল নতুন করে যোগ হয়েছে। হাসপাতালটিতে ইতোমধ্যেই 138 জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তারাই শুধু এই হাসপাতালে যাবেন, আর যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে অন্য কোথাও চিকিৎসাধীন রয়েছেন তারা এখানে এসে ভিড় না জমাতে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র জানান, দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হলো অক্সিজেন সিলিন্ডার, আর এজন্য সারা দেশে 20 থেকে 25 হাজার অক্সিজেন সিলিন্ডার ছড়িয়ে দেওয়া আছে। করোনায় 60 ঊর্ধ্বরাই বেশি মৃত্যুবরণ করছে এবং তাদের মধ্যে ডায়াবেটিস ও হাইপার টেনশনের রোগীরাই বেশি। তবে করোনার নতুন যে ধরন এসেছে তাতে তরুণরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। সুতরাং জটিল রোগে আক্রান্ত বা আক্রান্ত নয় এটা দেখার কোনো সুযোগ নেই, সবাইকেই সচেতন হতে হবে। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘণ্টায় 95 জনের মৃত্যু এবং 4280 জন নতুন রোগী শনাক্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 28,408 জনের, আর নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 15.07%। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে 5 শ্রমিক নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। সমাবেশ থেকে নিহত শ্রমিক পরিবার প্রতি আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
গত শনিবার সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘুনা এলাকায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন নিহত হন, আহত হন অন্তত 25 জন। এর আগে 2016 সালের 4 এপ্রিল একই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় 6 জন নিহত হয়েছিলেন। ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক হাসপাতালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় 22 জন রোগীর মৃত্যু হয়েছে। আজ ডাক্তার জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক করে ওই দুর্ঘটনা ঘটে। এর ফলে এ পর্যন্ত 22 রোগীর মৃত্যু হয়েছে। ঠিক কি কারণে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়েছে তা স্পষ্ট নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। হাসপাতালটির অক্সিজেন ট্যাঙ্কার লিক হওয়ার জেরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে ভেন্টিলেটরে থাকা রোগীরা মারা যান। প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় ওই হাসপাতালে 171 জন রোগী ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল উদ্বাস্তুকে জমির দলিল দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবেন, তারা এদেশের নাগরিক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবেন, তারা এদেশের নাগরিক। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। যারা সরকারি জমিতে আছেন, পশ্চিমবঙ্গ সরকারের, যারা কেন্দ্রীয় সরকারের জমিতে আছেন, এমনকি যারা অনেক দিন ধরে প্রাইভেট ল্যান্ডেও আছেন, সব উদ্বাস্তুরা মনে রাখবেন, আপনারা আপনাদের নিঃশর্ত জমির দলিল পাবেন, আপনারা প্রত্যেকে হচ্ছেন এদেশের নাগরিক। মমতা আজ করোনা সংক্রমণ ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। মনে রাখবেন, ইট ইজ নট দ্যাট ম্যান মেড ডিজাস্টার। সিরিয়াস জিনিস। সারা দেশে ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, ঘর ভোলানো, পর ভোলানো, ঘর জ্বালানো, সব বিদেশে ওষুধ পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশের তৈরি করা ওষুধ পাঠিয়ে দিয়েছে 65%, 100%-এর মতো বাইরের দেশে। আর দেশে ওষুধ নেই, দেশে ইঞ্জেকশন নেই, দেশে অক্সিজেন নেই। শুধু আমাদের নয়, দিল্লি থেকে শুরু করে হাহাকার চলছে। বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, একদিকে বিজেপি, অন্যদিকে বামফ্রন্ট। বামফ্রন্টকে ভোট দিয়ে কি করবেন? ওরা না ঘরকা না ঘাটকা, ওরা তো বিজেপির সাথে গলা মেলাবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের হামাস নেতা ডক্টর মোহাম্মদ আল খুদারিকে মুক্তি দেওয়ার পরিবর্তে তার স্ত্রী ও পুত্রবধূকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী ডক্টর খুদারির বাড়িতে হানা দিয়েছে। সেখানে তারা ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং সবকিছুর ছবি তুলেছে। এরপর ডক্টর খুদারির স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। হামাস নেতা খুদারিকে মুক্ত করার জন্য নানা অঙ্গনে যে প্রচেষ্টা চলছে তাতে ক্ষুব্ধ হয়ে সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত কয়েকদিনে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা এবং এক্ষেত্রে ইরাক সরকারের মধ্যস্থতার খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এ আলোচনার গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। গত কয়েকদিনে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা এবং এক্ষেত্রে ইরাক সরকারের মধ্যস্থতার খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সৌদি আরব সরকার 2016 সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এরপর গত 5 বছরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরান বহুবার তার আগ্রহ বা প্রস্তুতির কথা জানিয়েছে। কিন্তু তেহরানের এই আগ্রহের তোয়াক্কা না করে রিয়াদ ইরানের সঙ্গে উত্তেজনা জিইয়ে রাখার নীতিতেই অটল থাকে। 5 বছর পর রিয়াদ কেন হঠাৎ তেহরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা ও সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে ইরানের সঙ্গে আলোচনায় বসতে সৌদি আরবের আগ্রহের অন্যতম একটি বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক পরিবর্তন। এতে কোনো সন্দেহ নেই যে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে তারা বড় ভূমিকা রাখছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে সৌদি আরব সরকার সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে দাপটের সঙ্গে নিজের শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করেছে। শক্তি প্রদর্শন করতে গিয়ে সৌদি সরকার বেশ কিছু বড় বড় ভুল করে বসেছে। উদাহরণস্বরূপ কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করার কথা উল্লেখ করা যায়। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভরশীলতাই ছিল সৌদি আরবের শক্তির মূল উৎস। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর ওয়াশিংটনের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সৌদি সরকারও তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি আরবের আগ্রহের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টিতে রিয়াদের ভুল পররাষ্ট্র নীতির কারণে সে দেশটির অভ্যন্তরে সৃষ্ট ব্যাপক অসন্তোষ। কেননা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি ও গন্ডগোল বাঁধিয়ে এই অঞ্চলে সৌদি আরবের রাজনৈতিক অবস্থান অনেক দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সরকার পশ্চিম এশিয়ায় ইরান ভীতি ছড়ানোর জন্য ব্যাপক চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং রিয়াদই এখন বিপর্যয়ের মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে এই অঞ্চলে সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছে। ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি আরবের আগ্রহের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং ইয়েমেন যুদ্ধে তাদের পরাজয়। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে রিয়াদ তেহরানের সঙ্গে এক ধরনের প্রক্সি যুদ্ধে লিপ্ত। কিন্তু 6 বছরের যুদ্ধে প্রমাণিত হয়েছে সৌদি আরব ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে। সামরিক বিজয় অর্জন তো হয়নি, উল্টো তারা এখন প্রচন্ড মার খাচ্ছে এবং এই যুদ্ধে সৌদি আরবের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। যাই হোক, পর্যবেক্ষকরা মনে করছেন ভ্রাতৃপ্রতিম শক্তিশালী দুই মুসলিম দেশ ইরান ও সৌদি আরবের মধ্যকার আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যে খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার এবছর 20 লাখ মেট্রিক টন ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে দরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি চাল নিয়ে অনিয়ম ও দুর্নীতি এখনো বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে এখন রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যে খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার এবছর 20 লাখ মেট্রিক টন ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সরাসরি কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যমে এই ধান চাল কেনা হবে। এ সময় তিনি স্বীকার করেছেন, ধান চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় মিলারগণ। এক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা কিছুটা দায়ী। ক্ষুদ্র চাষী তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো লটারির মাধ্যমে, যাতে রাজনৈতিক কোনো সামাজিক কোনো প্রভাব খাটিয়ে কেউ ধান সরকারের বেশি দামে দিতে না পারে। বাজারটা নিয়ন্ত্রণ করছে মিলার। কাজেই সরকারের গুদামে পর্যাপ্ত চাল থাকার দরকার ছিল। অব্যবস্থার সাথে বা যেভাবেই হোক এখানে আমাদের একটু ভুল আছে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেছেন, করোনা সংকট মাথায় রেখে ধান চাল একটু বেশি সংগ্রহ করা দরকার, আর দামটা এমন রাখা উচিত যাতে কৃষক সরকারের কাছে বিক্রি করতে আগ্রহী হয়। করোনার ঢেউয়ে যেহেতু সাধারণ মানুষের খাদ্যের সংকট হতে পারে, সেই হিসেবেই প্রকিউরমেন্টটা বেশি হওয়া উচিত। লটারির মাধ্যমে যে নেওয়ার কথা বলেছে, এখানেও একটু বিবেচনা করতে হবে সেখানে অংশগ্রহণ সবাই করবে কিনা। ওদিকে দরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি চাল নিয়ে অনিয়ম এবং দুর্নীতি এখনো বন্ধ হচ্ছে না। আজ বুধবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে প্রতিটি 30 কেজি ওজনের 14 বস্তা ভিজিডির চাল জব্দ করেছে স্থানীয় পুলিশ। অবৈধভাবে সুবিধাভোগীদের কাছ থেকে ফড়িয়ারা এই চাল কিনে সংগ্রহ করছিল।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফড়িয়ারা পালিয়ে যায়। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বোরো মৌসুমে ধান কাটা, পরিবহন, মাড়াই আর ঝাড়াইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার কৃষক। তবে ঝড় বৃষ্টির আগেই তারা ধান কাটা শেষ করতে চান। কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে হাওরের নিচু জমিতে পানি উঠতে পারে। এ পরিস্থিতিতে হাওরের কৃষকদের নিচু জমির ধান দ্রুত কেটে ফেলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অপরদিকে সারা দেশে কৃষকের ধান কাটার কার্যক্রমে সহায়তা করতে এবারও এগিয়ে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ ও ছাত্রলীগ। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড় ইউনিয়নের গেড়াজুরের হাওরে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে আজ বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা। কঠোর লকডাউনে ঝালকাঠিতে পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের 2 বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। অনুরূপভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগের কর্মীরা মঙ্গলবার সকালে কৃষক সিরাজউদ্দিনের 30 শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা,